নিচে মানুষের চিৎকারে আর চেঁচামেচির শব্দে ঘুমটা পাতলা হয়ে এলো। গায়ে ওড়নাটা কোনো মতে জড়িয়ে নিয়ে আমি নিচে ছুটলাম। তবে সিঁড়ির কাছে আসার পর আর পা চলল না, থমকে দাঁড়িয়ে গেলাম। নিচে যেন এক বিচার সভা বসেছে। দাদু এবং চাচু শক্ত মুখে সোফায় বসে আছেন, আর তাদের সামনে নির্বিকার ভঙ্গিতে দুহাত পকেটে গুজে দাঁড়িয়ে আছেন আবরার খান সূর্য। তার পরনের কালকের সাদা শার্টটা এখন এলোমেলো, জায়গায় জায়গায় কাদা লেগে আছে, যেন কাদায় গড়াগড়ি খেয়ে এসেছেন। চুলগুলো উস্কো খুস্কো, চোখ দুটো রক্তবর্ণ হয়ে ফুলে আছে। আচ্ছা, তিনি কি কোনো কারণে কান্না করেছেন, নাকি রাগে আর সারা রাতে নিঘুম ক্লান্তিতে টকটকে লাল হয়ে আছে, তা আমি বুঝতে পারছি না, আর বোঝার চেষ্টাও করতে চাইছি না। এই মানুষটাকে নিয়ে ভাবলে বুকটা কেন যেন হাহাকার করে ওঠে। এর আগে তাকে এমন অবস্থায় একবারই দেখেছিলাম, তখন আমি ক্লাস 8-এ পড়ি। সেই দিনও তার গায়ে কাদা ছিল। তিনি হুট করে আমার ঘরে ঢুকে আমার কোলে শুয়ে পড়েছিলেন, বলেছিলেন, অনু আমার মাথায় একটু হাত বুলিয়ে দে প্লিজ, আমার ভীষণ কষ্ট হচ্ছে রে। সেদিন আমার কোলে মুখ লুকিয়ে ফুপিয়ে উঠেছিলেন তিনি। তার শক্ত সামর্থ্য শরীরটা কান্নায় দুলছিল। আর্তনাদ করে বলছিলেন, ও কেন এটা করলো, ওকে প্লিজ চলে আসতে বল, আমি আর পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে, আমি মরে যাচ্ছি অনু। জানি না তার কান্নার কারণ কি ছিল। ছোট আমি তখন ধারণা করেছিলাম তার বেস্ট ফ্রেন্ড শিয়াম ভাইয়া সেদিন ইউকে পড়াশোনার জন্য চলে যাওয়ার হয়তো তিনি কষ্ট পেয়ে কাঁদছিলেন। তাকে ওভাবে দেখে সেদিন আমিও কেঁদে দিয়েছিলাম। তিনি মুখ তুলে আমার দিকে কিছুক্ষণ তাকিয়েছিলেন, তার চোখ রক্ত জবার মতো লাল ছিল। প্রথমবার চোখের সামনে কোনো পুরুষকে এভাবে কাঁদতে দেখেছিলাম, তাও আমার সেই শক্তপোক্ত সূর্য ভাইকে। তিনি আমাকে ধমকে বলেছিলেন, তুই কাঁদছিস কেন, গাধি, কান্না বন্ধ করে পড়তে বস, বলেই উঠে চলে গিয়েছিলেন। কিন্তু আমি কান্না থামাতে পারিনি। কোনো এক অজানা কারণে সারা রাত কেঁদেছিলাম। পরদিন চোখ ফুলে কলাগাছ হয়ে গিয়েছিল আমার। বাড়ির সকলে ভেবেছিল আমি হয়তো কোনো কারণে কষ্ট পেয়ে কেঁদেছি। ভাইয়া সেবার আমাকে সারাদিন শহর ঘুরিয়েছিলেন মন ভালো করার জন্য, কিন্তু হয়নি। সেদিন প্রথমবার বুঝেছিলাম আমি ভয়ঙ্করভাবে সূর্য ভাইয়ার মায়ায় আটকে গেছি। যদিও সেদিন জানতাম না তার কষ্টের কারণ কি ছিল, কিন্তু আজ তাকে এই অবস্থায় দেখে আমার বুক ফেটে কান্না আসছে। আজ তার এই অবস্থার কারণ যে আমি, তা বেশ ভালোই বুঝতে পারছি। সায়রা আপুকে তিনি এতটা ভালোবাসেন তা আমার সত্যিই জানা ছিল না। দাদু গম্ভীর স্বরে আবারও জিজ্ঞেস করলেন, কাল রাতে তুমি কোথায় ছিলে সূর্য? জবাব দিচ্ছ না কেন? অনুকে কেন তোমার ঘর থেকে বের করে দিয়েছিলে? সূর্য ভাই নিস্পৃহ গলায় জবাব দিলেন, দাদু বিয়ে করেছি মানেই তার সাথে সংসার করব, এমন কথা তো আমি দিইনি। আপনারা আমাকে বাধ্য করেছেন তাই বিয়ে করেছি, এর চেয়ে বেশি কিছু আমার থেকে আশা করবেন না। দাদুর কণ্ঠ চড়ে গেল, সাথে অবাক হয়ে বললেন, আমরা তোমাকে বাধ্য করেছি কখন? অনু যখন হসপিটালে মরণাপন্ন ছিল, ইস্তিয়াক যখন বিয়ের প্রস্তাব দিয়েছিল, তুমিই তো হুট করে কোথা থেকে কাছে নিয়ে এসে বললে যে তুমি অনুকে বিয়ে করবে। সূর্য ভাই আঙ্গুল দিয়ে ভ্রুচুলকে নজর লুকিয়ে আমতা আমতা করে বললেন, বলেছিলাম কারণ আপনারা আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করছিলেন। এই বাড়িতে কাজিন বিয়ে এলাও না, তারপরেও অনুর এক কথায় আপনি আমাকে ডেকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন। বিয়ে করার শখ ছিল ওর, তাই ওর শখ পূরণ করে দিয়েছি। বিয়ে বিয়ে করে যে নাচানাচি করছিল তা তো দিয়েছি, এখন তো তার আরো নাচানাচি করা উচিত, এর চেয়ে বেশি আর কি চাই সে? ছেলের এমন ধৃষ্টতাপূর্ণ উত্তর শুনে বড় চাচু সজোরে টেবিল চাপড়ে দাঁড়িয়ে পড়লেন। চর মেরে তোর গাল লাল করে দে, চর মেরে তোর গাল লাল করে দেবো সূর্য। ছোট থেকে তোকে কিছু বলিনি বলে তুই ধরাকে সরাজ্ঞান করছিস? বিয়েটা কি তোর কাছে ছেলে খেলা মনে হয়? মনে রাখবি সবকিছুর একটা সীমা থাকে। ছেলের ওপর এমন আক্রমণ দেখে বড় মা আর চুপ থাকতে পারলেন না। সিঁড়িতে আমাকে দেখেই তিনি যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন। তরচুরি উছিয়ে বললেন, আপনারা সবাই মিলে আমার ছেলের উপর এভাবে চড়াও হচ্ছেন কেন? একটা মেয়ের হাত কাটার দায় আমার ছেলের উপর চাপিয়ে তাকে যাতা বলছেন? সবাই ওর সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন বলে আমার ছেলে বাধ্য হয়ে ওকে বিয়ে করতে হবে। আমার ছেলে বাধ্য হয়েছে ওকে বিয়ে করতে, এটা কি জোর করা নয়? এখন জোর করে বিয়ে করিয়েও কি আপনাদের শান্তি হয়নি? এখন অন্তত আমার ছেলের পিছু ছাড়ুন। সে তো আপনাদের মান রাখতে নিজের সুখ আর ভালোবাসাকে বিসর্জন দিয়েছে। বড় চাচু স্তম্ভিত হয়ে বললেন, সুরাইয়া তুমি এসব কি বলছো? মাথা খারাপ হয়ে গেছে তোমার? কেন বলবো না, কাল মুখ বুঝে সব সহ্য করেছি, কিন্তু আমার ছেলের সাথে এমন অবিচার হতে থাকলে আমি আর চুপ থাকবো না। বড় মার কণ্ঠস্বরে ঘৃণা ঝরছে। আমার বুকটা প্রচন্ড ব্যথায় টনটন করে উঠলো। যে মানুষটা সবসময় আমায় বুকে আগলে রাখতেন, যার মধ্যে নিজের মৃত মায়ের মমতা খুঁজে পেয়ে সারা জীবন বড় মা বলে রেখেছিলাম, সেই মানুষটাই আজ আমাকে সহ্য করতে পারছেন না। নিজের সন্তানের জন্য তিনি আজ আমাকে পর করে দিলেন। মায়েরা বোধহয় এমনই হয়, নিজের সন্তানের জন্য তারা পুরো পৃথিবীর সাথে লড়তে পারে, আবার অন্য কারো জীবন ছাড়খাড় করতেও দ্বিধা করে না। সায়রা আপু তখন পেছন থেকে এসে দাঁড়ালেন। হয়তো তিনিও এতক্ষণ বাইরে ছিলেন, হয়তো সূর্য ভাইয়া আর তিনি সারা রাত একসাথেই ছিলেন। ভাবতেই আমার দম বন্ধ হয়ে আসছে। ঠিক তখনই সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে বাবার দ্বিতীয় স্ত্রী মুখ ঝামটা দিয়ে বলে উঠলেন, বাবা আপনার একবার আমাদের সূর্যের কথা ভাবা উচিত ছিল। ছেলেটা সায়রাকে ভালোবাসতো, আর আপনি তাকে এমন
একটা অপয়া মেয়ের সাথে জুড়ে দিলেন যে কিনা জন্মে তার মাকে শেষ করে। কথাটা তিনি সম্পূর্ণ করতে পারলেন না। সূর্য ভাই রক্তচক্ষু নিয়ে তাকাতেই তিনি কথা গিলে নিলেন। আমি আর সেখানে এক মুহূর্ত দাঁড়াতে পারছিলাম না। চোখ ফেটে কান্না আসছে। যতবার চাই সামলে উঠতে ভাগ্য যেন ততবার আমায় পড়িয়ে দেয়। সায়রা আপুর দিকে একবার চোখ পড়লো। তিনি করুণ চোখে সূর্যের দিকে তাকিয়ে আছেন। আমি জানি না এই সম্পর্কে আসলে তৃতীয় পক্ষকে সায়রা আপু নাকি আমি নিজে। ছুটে সোজা ছাদে চলে আসলাম আমার প্রিয় কাঠগোলাপ গাছটার কাছে। এটা নাকি আমার মায়ের প্রিয় ফুল ছিল, তাই হয়তো এই ফুলের প্রতি আমারও টানটা অন্যরকম। মনে মনে এক চরম সিদ্ধান্ত নিলাম, ভয়ঙ্কর সিদ্ধান্ত। এটাই সবার জন্য ঠিক হবে, আমার সূর্য ভাই এবং পরিবারের সকলের জন্য। এখন শুধু দাদুকে একা পাওয়ার অপেক্ষায়। স্থির আকাশের দিকে তাকিয়ে আমি ডুব দিলাম 1 সপ্তাহ আগের স্মৃতিতে, যেদিন আমার জীবনে সায়রা আপুর আগমন ঘটেছিল। অতীত। সেদিন রাতে বাড়ির প্রতিটি সদস্যের মনে এক অস্থির অপেক্ষা। একমাত্র দাদাজান ছাড়া সবাই ড্রয়িং রুমে। তার আমাদের ছোট ফুপি বাড়িতে আসছে। এই কাণ্ড তিনি মানতে পারছেন না। যদিও মনে মনে তিনিও হয়তো চেয়েছিলেন ফুপি ফিরে আসুক, তবু তার জেদ আকাশ ছোঁয়া। খানবিলাস সদর গেটের সামনে দুটো বড় গাড়ি থামলো। গাড়ি থেকে নামলেন ফুপি দিলারা। বেশ স্বাস্থ্যবান আর আভিজাত্যের ছাপ তার অবয়বে। বড় মা হাসি মুখে এগিয়ে গিয়ে বললেন, আমেরিকার ননদ, অবশেষে আপনার দেখা পেলাম আমরা। ফুপি হেসে এগিয়ে এসে বললেন, কেমন আছেন ভাবি? ভাবিনি আপনাদেরকে আর কোনোদিন দেখতে পাবো। আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব ননদিনী। বড় মার ছোট চাচি তাকে দেখেই জড়িয়ে ধরলেন। ননদ ভাবির এমন মিলন সচরাচর দেখা যায় না। আমি নিঝুম আপু আর রিদান রাফি অবাক হয়ে দেখছিলাম বড়দের এই আবেগজনিত মিলন। তখনই গাড়ি থেকে এক সুন্দরী যুবতী মেয়ে নামলো। হালকা লালচে চুল, টানা টানা বড় চোখ আর পরনে লং গাউন। মেয়েটার রূপ যেন কোনো অপসরীকে হার মানাবে। যদিও পোশাকটা নিয়ে তার মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। মনে হচ্ছে পোশাকটা তার ইচ্ছের বিরুদ্ধে পরানো হয়েছে, তবু সে সেটা সামলে চলছে। তার এক হাতে ধরা ছোট একটি বাচ্চা ছেলের হাত। খুবই পরিচয় করিয়ে দিলেন, ও আমার বড় মেয়ে সায়রা আর ও ছোট ছেলে ববি। ওদের বাবা অফিসের কাজে আটকে গেছে, 2-3 দিন পরেই চলে আসবে। রাফি ববির দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আপু, ববি আবার মানুষের কেমন নাম? আমাদের চৌরাস্তার মোড়ের কুকুরের একটা বাচ্চা আছে না, লাল রঙের? আমি তোকে ববি নামে ডাকি। আমি ফিসফিসিয়ে ধমক দিলাম, চুপ কর, বড়দের কানে গেলে কান লাল করে দেবে। বড় মা সায়রার চিবুক ছুঁয়ে বললেন, মাশাআল্লাহ, মেয়ে তো দেখি জান্নাতি পড়ি। ফুপি হেসেই বললেন, কার মেয়ে দেখতে হবে না? তারপর জিজ্ঞেস করলেন, তা যার জন্য আসলাম সেই বিয়ের পাত্রী কই? রোকাইয়া আপু এগিয়ে আসতে ফুপির চোখ ছলছল করে উঠল। নিশ্চয়ই মনে নেই তোর ফুপুকে? না থাকারই কথা। তখন তো ছোট ছিলি, কত বড় হয়ে গেছিস, বিয়ে হচ্ছে। দোয়া করি অনেক সুখী হমা। হঠাৎ বড় হাসি মুখে বলে উঠলেন, রুকাইয়ার পরে সিরিয়ালে তো আমাদের সায়রা মামনি আসে। আমাদের সায়রা মামনির বিয়েও কিন্তু এই বাড়িতে বসেই হবে। কি বলো মামনি, রাজি তো? সায়রা আপু কিছুটা লজ্জা পেল। বড় মার কথাগুলো আমার মোটেও ভালো লাগলো না। আমি বারবার সুন্দর মানুষের প্রশংসা করতে ভালোবাসি। সায়রা আপুকে দেখেও ভালো লেগেছিল, কিন্তু বড় মা এই বিয়ের প্রস্তাবটা যেন মনে কাটার মতো বিঁধলো। আমি ওখান থেকে সরে যেতে নিলেই ফুপি ডেকে উঠলেন, তুমি কোথায় যাচ্ছ? পরিচয় তো হলো না। নাম কি তোমার? কার মেয়ে তুমি? ছোট কাকিমণি আমাকে তার সামনে নিয়ে গিয়ে মাথায় চুমু দিয়ে বললেন, ও হলো আমাদের অনু, এই বাড়ির আলো, মেজো ভাইয়া জানের মেয়ে। ফুপি চলো চলো চোখে আমাকে জড়িয়ে ধরলেন, কপালে চুমু খেয়ে বললেন, কেমন আছিস মা? তোর মায়ের সাথে শেষ যখন ফোনে কথা হয়েছিল তুই তখন তার পেটে ছিলি। তার কত আশা ছিল তোকে নিয়ে। সে যে এভাবে অকালে চলে যাবে ভাবিনি। খবর পেয়েও একটা বাড়ির জন্য মুখটাও দেখতে আসতে পারিনি। আমি অবাক হয়ে তাকালাম। আমার মায়ের সাথে আপনার যোগাযোগ ছিল ফুপি? কেউ তো কোনোদিন বলেনি। কারণ তখন বাড়ির কারোর সাথে যোগাযোগ না থাকলেও তোর মায়ের সাথে আমার যোগাযোগ ছিল। সে যে আমার সবচেয়ে প্রিয় সই ছিল রে। এই বাড়িতে তার আসা যাওয়া, মেজো ভাইয়ার নজরে পড়া, আর তারপর বিয়ে, সব আমার চোখের সামনে হয়েছিল। ফুপি থামলেন, তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমার অরণ্য কোথায়? সে নাকি বাড়িতে আসে না? আমি আসবো শুনেও কি একবার দেখা করতে আসবে না? আসবে, তার বুড়ি একবার ডাক দিলে দৌড়ে চলে আসবে। বড় মা আমার এক হাতে আগলে দাঁড়ালেন। ফুপি হেসে ফেলে বললেন, আর আমার আদরের সূর্য কই? সারাটা খঞ্চি আমার আঁচল ধরে ঘুরতো, সে আমাকে এয়ারপোর্টে নিতেও গেল না। সূর্য তো ঢাকাতে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করছে, কাল চলে আসবে। আজকে নাকি খুব ব্যস্ত। তোমার বড় ভাইজান তো ছেলেকে ব্ল্যাকমেল করে এখানে আনছে, তাই ছেলে রেগে আছে। বড় ভাইজান তো ঠিকই করেছে, একটা মাত্র ছেলে বাড়ি, পরিবার থেকে দূরে থাকবে কেন? তোমরা আবার দূরে থাকতে পারবে না। একবার যখন এসেছো, এবার 1 মাসের আগে ছাড়ছি না। ওরে বাবারে, 1 মাস? সায়রা আপু পাশ থেকে বলে উঠলেন, মম না থাকলেও আমি থাকবো, বিকজ আমি তো পুরোপুরি এখানে সেটেল হওয়ার প্ল্যান নিয়ে এসেছি। আই এম সো এক্সাইটেড। ছোট চাচ্ছু সায়রা আপুর মাথায় হাত ছুঁয়ে আদর করে দিলেন। ববি হাই তুলে বললেন, মম আই নিড রেস্ট। বাবার দ্বিতীয় স্ত্রী আকবর কুলসুম খালাকে ডেকে বললেন তাদের রুমে নিয়ে যেতে। কুলসুম খালা যাওয়ার সময় আমার আর নিঝুম আপু পাশে দাঁড়িয়ে বিড়বিড় করে বলে গেল, তোমরা তোমাগো ওই বিদেশি ভাই বোনগুলার থাইকা দইরা থাইকো। আমরা অবাক হয়ে বললাম, কেন? কেমন যেন ব্রিটিশ ভাব। আমার ভালো লাগে নাই। পিচ্চিদাও ইংরেজি মারায়। তার কথাই আমরা 2 বোন ফিক করে হেসে দিলাম। দাদুর রাগের কারণে ফুপি সেদিন তার রুমে যাওয়ার সাহস পেল না। উৎসবের আমেজে বাড়ির সবাই বিভোর। রাতে অনেক আড্ডা হলো। সায়রা আপুকে যতটা মডার্ন আর ইগোওয়ালা ভেবেছিলাম, সে আসলে তেমন নয়। কয়েক ঘন্টার মধ্যেই সে আমাদের সবার আপন হয়ে গেল। কাজিনদের মধ্যমণি হয়ে উঠল সে। আর আমার তাকে প্রথম দেখাতেই খুব পছন্দ হয়ে গিয়েছিল।
কিন্তু সেই পছন্দ বড্ড ক্ষণস্থায়ী হলো, কারণ সায়রা আপু নিজের অজান্তেই আমার প্রিয় জিনিসগুলো ভাগ্য জোরে পেতে শুরু করলেন, আর আমি দুর্ভাগ্যবতী হয়ে রইলাম। সেদিন থেকে যেদিন সূর্য ভাই বাড়িতে আসলেন, লনের ঘাসে বসে বড়রা চায়ের আসরে মগ্ন, ছোটরা ছোটাছুটিতে ব্যস্ত, আর সায়রা আপু